প্রথমেই আসে এস্টেট ডিউটি। কোনো একজন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে মানে তার বাবা বা তার মার কাছ থেকে যে প্রপার্টি বা যে সম্পত্তি পায় সেই প্রপার্টি ট্রান্সফারের সময় একটা ট্যাক্স লাগে, সেটাকেই বলা হয় এস্টেট ডিউটি। এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় ইনহেরিটেন্স ট্যাক্স। কোনো একজন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পেল সেটা যখন রেজিস্ট্রেশন করতে যায় বা মিউটেশন করতে যায় তখন এই ট্যাক্সটা কেটে নেওয়া হয়। সম্পত্তির পরিমাণের উপর ডিপেন্ড করে এই ট্যাক্সের রেট বিভিন্ন রকম হয়। নর্মালি 18 থেকে 40% পর্যন্ত এস্টেট ডিউটি হয়। যদিও এই এস্টেট ডিউটি এখন আর লাগু নেই, 1985 সালে এটাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। এরপরে আসি ওয়েলথ ট্যাক্স। এর আরেক নাম হলো ক্যাপিটাল ট্যাক্স বা ইকুইটি ট্যাক্স। এটা ব্যক্তিগত সম্পত্তি বা পার্সোনাল প্রপার্টির উপর লাগু হয়। এখানে ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছু উদাহরণ আছে, যেমন জমি, বাড়ি, সোনা বা অন্য কোনো প্রিসাইজ মেটাল, কোনো স্কাল্পচার বা মূর্তি, কোনো অ্যান্টিক পিস, পেন্টিংস, এইগুলোকে প্রপার্টির ভেতর ধরা হয়। এছাড়া ক্যাশ বা নগদ অর্থকেও পার্সোনাল প্রপার্টির ভেতর ধরা হয়। আমাদের তো প্রত্যেকেরই কিছু না কিছু প্রপার্টি বা সম্পত্তি থাকে। এখন আমরা যখন আয় করছি প্রত্যেক বছর আমাদের সম্পত্তির পরিমাণ কম হোক বেশি হোক কিছু না কিছু পরিমাণ বাড়ে। তো ওয়েলথ ট্যাক্সের ক্ষেত্রে কনসেপ্টটা হলো আমি আয় করলাম, আয় করার পর ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স বা অন্য যে টাইপের ট্যাক্স আছে সমস্ত কিছুই দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরেও প্রত্যেক বছর আমার যে সম্পত্তির পরিমাণ বাড়ছে, এক বছরে যদি আমার 30 লাখ টাকা বেশি ভ্যালুর সম্পত্তি বাড়ে সেক্ষেত্রে ওই অ্যামাউন্টের 1% সরকারকে আমাকে ট্যাক্স হিসাবে দিতে হবে, সেটাকেই বলা হয় ওয়েলথ ট্যাক্স। যেমন সমস্ত ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমি ধরলাম এক বছরে আমার সম্পত্তির পরিমাণ বাড়লো 40 লাখ টাকা, সেক্ষেত্রে এই 40 লাখ টাকার 1% মানে 40,000, এই 40,000 অ্যামাউন্টটা সরকারকে ওয়েলথ ট্যাক্স হিসাবে দিতে হবে। তবে কিছু কিছু জায়গায় এই ওয়েলথ ট্যাক্স দিতে হয় না, যেমন যে সমস্ত ট্রাস্ট বা পার্টনারশিপ ফার্ম রয়েছে, এছাড়া কোঅপারেটিভ সোসাইটি, পলিটিক্যাল পার্টি, এদের যে টোটাল সম্পত্তি সেই সম্পত্তির উপর ওয়েলথ ট্যাক্স দেওয়া লাগে না। ওয়েলথ ট্যাক্স ভারতে লাগু হয়েছিল আলাদা একটা আইনের মাধ্যমে, 1957 সালের ওয়েলথ ট্যাক্স অ্যাক্টের মাধ্যমে। যদিও 2016 সালে গিয়ে এই ওয়েলথ ট্যাক্সটাকে সমাপ্ত করে দেওয়া হয়। এরপরে বলি ক্যাপিটাল গেইনস ট্যাক্স। আমার হয়তো কোনো প্রপার্টি আছে, প্রপার্টির আর এক নাম ক্যাপিটালও হয়। আমার যে প্রপার্টি বা আমার যে ক্যাপিটাল রয়েছে বা আমার যে অ্যাসেট রয়েছে সেটা হয়তো আমি কাউকে বিক্রি করে দিতে চাইছি। ওই প্রপার্টি বিক্রি করার সময় আমার যে লাভ হলো সেই লাভের উপর একটা পরিমাণ ট্যাক্স সরকারকে দিতে হয়, সেটাকেই বলে ক্যাপিটাল গেইনস ট্যাক্স। আমি একটা উদাহরণ দিই। ধরলাম আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম 50 লাখ টাকা দিয়ে, 2 বছর পরে গিয়ে আমি ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম। ফ্ল্যাটটা আমি বিক্রি করলাম হয়তো 70 লাখ টাকায়। তাহলে আমি কিনেছিলাম 50 লাখে, বিক্রি করেছি 70 লাখে। আমার লাভ কত হয়েছে? 20 লাখ। এই 20 লাখ অর্থকে বলা হয় ক্যাপিটাল গেইন। এই 20 লাখের উপর একটা অংশ সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে, এটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবার এই যে প্রপার্টি বা অ্যাসেট বা ইনভেস্টমেন্টের কথা বললাম, এগুলো কি কি হতে পারে? এগুলো হতে পারে আমার কোনো ল্যান্ড বা বিল্ডিং বা আমার কোনো স্টক বা শেয়ার বা সিকিউরিটি, বন্ড, মিউচুয়াল ফান্ড, গোল্ড, কোনো স্কাল্পচার। ওই ওয়েলথ ট্যাক্সের ক্ষেত্রে যেমন বলেছিলাম ওয়েলথ যেগুলো হয়, ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে ক্যাপিটাল বা প্রপার্টি বা অ্যাসেট বা ইনভেস্টমেন্ট বলতে সেই সবগুলোকেই বোঝায়। বরং ক্যাপিটাল বলতে আরো বেশি কিছু বোঝায়। যেমন আমার হয়তো কোনো ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় আমার হয়তো কোনো একটা মেশিন রয়েছে, সেই মেশিনটা আমার ক্যাপিটাল। আমার হয়তো কোনো গাড়ি রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হয়, তো ওই মেশিনারি, ভেহিকেলস। আমার কোম্পানির হয়তো কপিরাইট মার্ক, ট্রেডমার্ক, এইগুলো সবই প্রপার্টি বা ক্যাপিটালের ভেতর পড়ে। এবার এই ক্যাপিটাল গেইন ট্যাক্স দুই রকমের হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমার কোনো ক্যাপিটাল আমি আমার কাছে কতদিন রেখে বিক্রি করছি তার উপর ডিপেন্ড করে দুই রকমের ক্যাপিটাল, শর্ট টার্ম ক্যাপিটাল আর লং টার্ম ক্যাপিটাল। শর্ট টার্ম ক্যাপিটালে প্রফিট হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আর লং টার্ম ক্যাপিটালে প্রফিট হলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। ট্যাক্স রেট দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা। নর্মালি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো 20% আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এর ক্ষেত্রে হলো 12.5% মতন। এবার একটা টাইমের লিমিট আছে, যার আগে বিক্রি করলে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল বলে, যার পরে বিক্রি করলে সেটাকে লং টার্ম ক্যাপিটাল বলে। এটা বিভিন্ন আইটেমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। যেমন কিছু আইটেমের ক্ষেত্রে 1 বছরের কমে বিক্রি করলে সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল, 1 বছরের পরে বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল। আবার বিভিন্ন আইটেম আছে 2 বা 3 বছরের আগে বিক্রি করলে শর্ট টার্ম ক্যাপিটাল, তারপরে গিয়ে বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল। যেমন নর্মালি হাউস, গোল্ড এসবের ক্ষেত্রে 2 বছরের কমে বিক্রি করলে সেটা শর্ট টার্ম, তারপরে বিক্রি করলে লং টার্ম। আবার শেয়ার, বন্ড বা সিকিউরিটির ক্ষেত্রে 1 বছরের কম হলে শর্ট টার্ম, 1 বছরের বেশি হয়ে গেলে লং টার্ম। তো যাই হোক, এই হচ্ছে বিভিন্ন টাইপের ক্যাপিটাল। এরপরে বলি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স আর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটা বোঝানোর জন্য আমাদের শেয়ার মার্কেটের একটুখানি কনসেপ্ট বুঝতে হবে। আমি খুব সহজে একটু বোঝানোর চেষ্টা করি। ধরলাম একটা কোম্পানি আছে জেড
সিবি কোম্পানি। এই কোম্পানির একটা শেয়ার হয়তো স্টক মার্কেটে দেখাচ্ছে 2000 টাকা, আর আমি এই শেয়ারটা নিয়ে নিলাম। তাহলে আমার কাছে এই কোম্পানিটার একটা 2000 টাকার শেয়ার রয়েছে, এটা আমার কাছে একটা ক্যাপিটাল। এইবার এইখানে আরো একটা বিষয় আসবে, আমি এই যে 2000 টাকার একটা শেয়ার কিনলাম, এর মানে হলো আমি এই কোম্পানির একটা নির্দিষ্ট অংশের মালিকানা অধিকার পেলাম। বোঝার সুবিধার জন্য ধরলাম এই 2000 টাকা এটা এই কোম্পানির 1% ভ্যালু। এই কোম্পানির একটা শেয়ার 1% শেয়ার, তার ভ্যালু হলো 2000 টাকা। আমি 2000 টাকা দিয়ে এই শেয়ারটা কিনেছি, তার মানে এই কোম্পানিতে আমার 1% মালিকানা অধিকার রয়েছে। এক্ষেত্রে কি হবে, এই কোম্পানির যখন প্রফিট হবে সেই প্রফিটের থেকে 1% আমি পাবো। ধরলাম বছরের মাথায় গিয়ে এই কোম্পানির 500 টাকা প্রফিট হয়েছে, তাহলে 500 টাকার 1% কত হয়, 5 টাকা। তাহলে কোম্পানির ওই 500 টাকা প্রফিটের ভেতর 5 টাকা প্রফিট আমি পাবো। কোম্পানি যখন আমাকে এই 5 টাকা দেবে, এই 5 টাকা দেওয়ার সময় কিছু ট্যাক্স কেটে নেবে, ওটাকেই বলা হয় ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটের থেকে যে অংশ শেয়ার হোল্ডারদের ভেতর দিয়ে দেয় সেই অংশকে বলা হয় ডিভিডেন্ড। প্রফিটের থেকে ওই ডিভিডেন্ডটা দিয়ে দেওয়া হচ্ছে, তার মানে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করার সময় একটা ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটাকেই বলা হয় ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এটা মোটামুটি 15% মতন হয়। কিরকম হবে, কোম্পানি আমাকে যে 5 টাকা দিচ্ছে, এই 5 টাকার 15% মানে 5 15 75 পয়সা, 75 পয়সা কোম্পানি কেটে সরকারকে দিয়ে দিতে পারে, অথবা আমি এই 5 টাকা থেকে 75 পয়সা সরকারকে ট্যাক্স হিসাবে কাটিয়ে দিতে পারি। তো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন কি, কোম্পানির যখন প্রফিট হয় সেই প্রফিটের থেকে যে অংশ শেয়ার হোল্ডারদের দিয়ে দেয় সেই অ্যামাউন্টের উপর সরকারকে ট্যাক্স দিতে হয়, সেটাকেই বলে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। তো ডিভিডেন্ডের ব্যাপারটা গেল। এবার আমার এই কোম্পানির একটা শেয়ার আছে 2000 টাকার শেয়ার। এবার আমি হয়তো দেখলাম যে স্টক মার্কেটে এই শেয়ারের ভ্যালুটা 2000 এর জায়গায় 2300 টাকা দেখাচ্ছে, তার মানে এই শেয়ারের ভ্যালু 300 টাকা বেড়ে গেছে। আমি এই শেয়ারটা কিনেছিলাম 2000 টাকা দিয়ে, মার্কেটে এখন দেখছি এই শেয়ারটা 2300 টাকা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি হয়তো এই শেয়ারটাকে বেচে দিলাম, তাহলে আমার প্রফিট হলো কত, 300 টাকা। আমি 2000 টাকা দিয়ে কিনেছিলাম, 2300 টাকায় বিক্রি করে দিলাম, আমার প্রফিট হলো 300 টাকা। এই 300 টাকা প্রফিটটাকে বলে ক্যাপিটাল গেইন, আর এই প্রফিটের উপর একটা ট্যাক্স দিতে হবে, সেটাকে বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স হলো, ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো। এবারে আসে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এটা কি হয়, এটা আমি এই যে 2000 টাকার শেয়ারটা 2300 টাকায় বিক্রি করে দিলাম, তার মানে কি আমি একটা ট্রানজাকশন করলাম, এই ট্রানজাকশনের উপরেও একটা ট্যাক্স লাগে। আমি যখন শেয়ার বিক্রি করে দিচ্ছি বা শেয়ার কিনছি, সেখানে আমি একটা ট্রানজাকশন করছি, মানে টাকার লেনদেন করছি। এই টাকার লেনদেন করার জন্য একটা পরিমাণ অংশ সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হয়, এটাকেই বলা হয় সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। শেয়ার মার্কেটে আমার প্রফিট হোক বা না হোক, শেয়ারের আমি কেনা বেচা করছি, ওই কেনা বেচার জন্য প্রত্যেক কেনা বেচায় আমাকে একটা পরিমাণ ট্যাক্স দিতে হয়, সেটাই হলো সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এবার এই স্টক মার্কেটের ক্ষেত্রে দুটো বিষয় আছে, ডেলিভারি ট্রেডিং আর ইন্ট্রাডে ট্রেডিং। আমি হয়তো কোনো একটা স্টক আজকে কিনে আজকেই বেচে দিলাম, এটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। অন্যদিকে আমি হয়তো আজকে কোনো একটা শেয়ার কিনলাম, এটা কালকে বা তার পরে যে কোনো সময় গিয়ে বেচলাম, এই টাইপের ট্রেডিং কে বলে ডেলিভারি ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং অর্থাৎ আজকে কিনে আজকেই বেচে দিলে সেক্ষেত্রে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স লাগে মোটামুটি 0.025%, মানে 1 লাখ টাকার কেনা বেচা করলে 25 টাকা সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হয়। আর ডেলিভারি ট্রেডিং করলে মানে আজকে কিনে কালকে বা তার পরে যে কোনো সময় গিয়ে বেচলে 0.1% সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হয়, মানে 1 লাখ টাকায় 100 টাকা সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে। এবার এর ভেতরে আরো বিভিন্ন রকম কমপ্লেক্সিটি আছে, সেসবে আমরা আর যাচ্ছি না। নর্মালি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এই টাইপের হয়। শেয়ার মার্কেটে ওই যে আমার শেয়ার আছে, শেয়ারটাকেই বলা হয় সিকিউরিটি। তো শেয়ার ট্রানজাকশনের ক্ষেত্রে বা সিকিউরিটি ট্রানজাকশনের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে সরকারকে যে ট্যাক্স দিতে হবে সেটাকেই বলে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। তো ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স হলো, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স হলো। এরপরে আসে কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্সের মতন একই রকম খানিকটা এই কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। এখানে যেরকম কোম্পানির একটা শেয়ারের ভ্যালু হয়, এর ক্ষেত্রে কমোডিটির ভ্যালু হয়। বোঝানোর জন্য ধরলাম এফসিআই এর নাম তো আমরা শুনেছি, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারতের ভেতর যেখানে যেখানে এফসিআই এর গোদাম রয়েছে সেখানে টন টন জিনিসপত্র স্টোর থাকে। কৃষকদের থেকে ফসল নিয়ে এফসিআই এর গোদামে স্টোর করে রাখা হয়। এবার এফসিআই এর গোদামে যে ফসল রয়েছে সেটা সরকারের আন্ডারেই থাকে, কিন্তু আলাদা করে কোনো মালিকানা থাকে না। এবার বোঝানোর জন্য আমি এই ফসলের এক্সাম্পলটাই নিই। ধরলাম একটা এফসিআই এর গোদামে 5000 টন চাল রয়েছে। এবার এই স্টক মার্কেটের মতনই আরেকটা মার্কেট হয় কমোডিটি মার্কেট। সেখানে হয়তো দেখাচ্ছে যে এফসিআই এর গোদামে টোটাল 5000 টন চাল রয়েছে এবং প্রত্যেক টনের ভ্যালু হয়তো
40,000 টাকা। কি বললাম, একটা গোদামে 5,000 টন চাল রয়েছে, প্রত্যেক টনের ভ্যালু হয়তো 40,000 টাকা। এবার আমি ওই কমোডিটি মার্কেট থেকে এর থেকে 2 টন চাল কিনে রাখলাম, তাহলে 2 টন চালের দাম হচ্ছে কত? 80,000 টাকা। এবার এখানে কি হলো, আমার কাছে কিন্তু 2 টন চাল এলো না, ওই 2 টন চালের একটা কাগজ আমার কাছে চলে এলো, ওই কাগজের ভ্যালু হলো কত? 80,000 টাকা। এখানে যেরকম কোম্পানির 1% শেয়ারের ভ্যালু ছিল 2,000 টাকা, সেই রকম ওই 2 টন চালের একটা পেপার আমার কাছে রইলো, যার ভ্যালু হলো 80,000 টাকা। এটাকেই বলা হয় কমোডিটি। শেয়ার মার্কেটে যেরকম এই শেয়ার বা এই সিকিউরিটি ট্রানজাকশন করছিলাম, সেই ট্রানজাকশনে একটা ট্যাক্স লাগে। আমার এই 80,000 টাকার এই যে চালের পেপারটা রয়েছে, এই পেপারটা আমি শেয়ার মার্কেটের মতন খাটাতে পারি। শেয়ার মার্কেটে যেমন দেখছিলাম যে আমার এই 1% শেয়ারের ভ্যালু 2,000 থেকে বেড়ে 2,300 টাকা দেখাচ্ছে, সেই রকমই কমোডিটি মার্কেটে প্রত্যেক টনের ভ্যালু হয়তো 40,000 এর জায়গায় 42,000 দেখাচ্ছে। এবার 42,000 এর রেসপেক্টে যদি আমার এই 2 টন চালের পেপার আমি বিক্রি করে দিতে চাই, মানে এই কমোডিটির ভ্যালু যদি আমি বেচে দিতে চাই, সেক্ষেত্রে আমার কত পাবো? 84,000। আমার 84,000 ভ্যালু হচ্ছে। তাহলে আমার ওই যে 2 টন চালের একটা পেপার ছিল, সেটাকে আমি বেচে দিলাম কত? 84,000 এ বেচে দিলাম। এবার এখানেও আমার কিছু গেন হচ্ছে, এটাও আমার একটা ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালে যে গেন হবে 4,000 টাকা গেন, এই 4,000 টাকার উপর যে ট্যাক্স দিতে হবে সেটা ক্যাপিটাল গেইন ট্যাক্স। আর এই যে 80,000 এর জায়গায় 84,000 এ বিক্রি করে দিচ্ছি, এটা তো একটা ট্রানজাকশন হচ্ছে। এই ট্রানজাকশনের জন্য যে ট্যাক্স, এই ট্যাক্সটাকে বলবো কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। এখানে যেহেতু কমোডিটি ট্রানজাকশন হচ্ছে, এই জন্য কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স। এখানে যেহেতু শেয়ার বা সিকিউরিটি ট্রানজাকশন হচ্ছে, এই জন্য সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এই কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স এর ভ্যালু মোটামুটি 0.01%, মানে 1 লাখ টাকা ভ্যালুর কোনো কমোডিটি ট্রানজাকশন করলে 10 টাকা ট্যাক্স মতন আসে। তো যাই হোক, এইগুলো হলো। এরপরে বলি ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স। আমি হয়তো কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছি বা কোনো একটা কোম্পানিতে চাকরি করছি। এবার কোম্পানি বা কোনো ইনস্টিটিউট আমাকে প্রত্যেক মাসে স্যালারি তো দেয়, এর পাশাপাশি হয়তো কোম্পানি আমাকে কিছু সুবিধা দিল। যেমন আমার ট্রান্সপোর্ট মানে যাতায়াতে যে খরচ হয়, সেটা হয়তো আলাদা করে দিয়ে দিল। আমার প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর মেডিকেলে যে খরচ হয়, সেটা হয়তো আলাদা করে দিয়ে দিল। কোম্পানি হয়তো আমার ঘুরতে যাওয়ার জন্য একটা অ্যামাউন্ট দিয়ে দিল। এগুলো সবই আমার স্যালারির বাইরে। তো কোম্পানি স্যালারির বাইরে আমাকে যে সমস্ত সুবিধা দেয় বা বেনিফিট দেয়, সেগুলোকেই বলা হয় ফ্রিঞ্জ বেনিফিট। এবার কোম্পানি আমাকে সুবিধা দিচ্ছে, অন্য দিক থেকে এটাকে বলা যায় আমি কোম্পানির কাছ থেকে এই সুবিধাগুলো নিচ্ছি। এবার এই সুবিধাগুলো নেওয়ার জন্য আমাকে খরচ করতে হচ্ছে, কোম্পানি আমাকে পয়সা দিচ্ছে, কিন্তু আমি খরচ তো করছি, এই খরচের উপরে আমাকে একটা ট্যাক্স দিতে হয়। এটাকেই বলা হয় ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স। এটা মোটামুটি 30%। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম কোম্পানি আমাকে বললো যে তুমি আন্দামান থেকে ঘুরে এসো, এবং কোম্পানি তোমার এই ঘোরার জন্য 3 লাখ টাকা দেবে। এবার এখানে কি হবে, আমি আন্দামান ঘুরতে যাব, সেখানে আমার খরচ যাই হোক না কেন, 1 লাখ খরচ হোক বা 2 লাখ খরচ হোক বা 5 লাখ খরচ হোক, যাই খরচ হোক না কেন, কোম্পানির কাছ থেকে আমি 3 লাখ টাকা পাবো। এবার কোম্পানির কাছ থেকে আমি এই যে 3 লাখ টাকা পাচ্ছি, এটা আমার ফ্রিঞ্জ বেনিফিট। এই 3 লাখ টাকার উপরে আমাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। 3 লাখ টাকা 30%, 90,000, মানে 90,000 টাকা আমাকে সরকারকে ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হবে। কোম্পানির কাছ থেকে আমি যে 3 লাখ টাকা পেলাম, তার থেকে 90,000 টাকা দিয়ে দিলাম, মানে 2,10,000। এই 2,10,000 টাকা আমাকে ঘুরতে যাওয়ার জন্য খরচ করতে পারবো। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি ডিটেলসে গেলাম না। 2005 সালে এটা আনা হয়েছিল, কিন্তু এটা খুব বেশি দিন থাকেনি। 2009 সালে এটাকে সমাপ্ত করে দেওয়া হয়, কারণ কোনো ব্যক্তি কোম্পানির কাছ থেকে কত সুবিধা নিচ্ছে সেটা কখনো ডিসক্লোজ করে না। ফলে সরকার এই যে ফ্রিঞ্জ বেনিফিটের উপর ট্যাক্স তুলতে চাইছে, সেই ট্যাক্সটাও খুব একটা উঠতো না। আর যদিও বা উঠতো, সারা ভারত জুড়ে টোটাল যে ট্যাক্স উঠতো, সেটা তুলতে গিয়ে তার থেকে বেশি খরচ হয়ে যেত। এই জন্য 2009 সালে গিয়ে এই ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্সটাকে সমাপ্ত করে দেওয়া হয়। এরপরে বলি গিফট ট্যাক্স। কোনো একজন ব্যক্তি যখন আমাকে কোনো গিফট দেয়, সেই গিফটের ভ্যালুর একটা অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হয়, সেটাকেই বলা হয় গিফট ট্যাক্স। তবে এখানে এক্সেপশন আছে। প্রথমত, গিফট বলতে কি বোঝায়? এই গিফট ট্যাক্সের ক্ষেত্রে গিফট বলতে বোঝায় যে কোনো জিনিস যার ভ্যালু 50,000 টাকার বেশি। কোনো একজন ব্যক্তি হয়তো উপহার হিসাবে আমাকে 50,000 টাকার বেশি ক্যাশ হিসাবে দিল, বা চেক বা ড্রাফট বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 50,000 টাকার বেশি অ্যামাউন্ট আমাকে দিল। এইগুলোকে বলা হয় মনিটারি গিফট। এছাড়া কোনো একজন ব্যক্তি হয়তো আমাকে উপহার হিসাবে কোনো একটা শেয়ার বা কোনো বন্ড বা কোনো সিকিউরিটি বা জুয়েলারি, কোনো অ্যান্টিক পিস, স্কাল্পচার, পেন্টিংস, এই সমস্ত জিনিস দিল যার ভ্যালু 50,000 টাকার বেশি। এইগুলোকে বলা হয় মুভেবল প্রপার্টি গিফট। এছাড়া কোনো একজন ব্যক্তি হয়তো আমাকে কোনো জমি বা কোনো বাড়ি বা কোনো কমার্শিয়াল প্রপার্টি গিফট হিসেবে দিল, যার ভ্যালু 50,000 টাকার বেশি। সেগুলোকে বলা হয় ইমুভেবল প্রপার্টি গিফট। তো যে কোনো গিফটই হোক না কেন, যার ভ্যালু 50,000 টাকার বেশি, সেটাই গিফট ট্যাক্সের ভেতরে চলে আসবে। এবার কেউ হয়তো আমাকে কোনো একটা জিনিস দিল,
ইকোনমিক্স এর ভাষায় এটা গিফট বলবো কখন? ধরলাম আমি কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটা শোপিস নিলাম, এবার আমি ওই ব্যক্তিকে এই শোপিসের পরিবর্তে যদি কোনো অর্থ না দিই বা ওই শোপিসের মার্কেট প্রাইস যা আছে তার থেকে কম ভ্যালু দিই, এই কন্ডিশনে ইকোনমিক্স এর ভাষায় এই স্ট্যাচুটাকে বলা হয় গিফট। কোনো একটা জিনিস আমি কারোর কাছ থেকে নিচ্ছি, তার পরিবর্তে যদি আমি তাকে কোনো পেমেন্ট না করি বা ওই জিনিসটার মার্কেট ভ্যালু যা আছে তার থেকে কমে কাউকে পেমেন্ট করছি, সেক্ষেত্রে ওই জিনিসটাকেই বলা হয় গিফট। এবার ওই ক্যাশের ক্ষেত্রে বললাম যে 50,000 টাকার বেশি ক্যাশ নিলে সেটাকে গিফট হিসাবে ধরা হয়। কেউ হয়তো আমাকে 60,000 টাকা দিল, এই 60,000 টাকার পরিবর্তে আমি যদি তাকে কোনো গুডস বা কোনো সার্ভিস না দিই, সেক্ষেত্রে ওই 60,000 টাকাকে গিফট হিসাবে ধরা হবে। তো ইকোনমিক্স এর ভাষায় এই যে সমস্ত গিফটের কথা বললাম, এই গিফট যদি আমি রিসিভ করি তাহলে ওই গিফটের যে ভ্যালু তার কিছুটা অংশ সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে, এটাকেই বলে গিফট ট্যাক্স। এটা নর্মালি 30% হয়। তবে কিছু জিনিস আছে যেগুলোর ওপর এই গিফট ট্যাক্স লাগু হয় না। যেমন ফ্যামিলির ভিতর কেউ হয়তো কাউকে কোনো একটা গিফট দিল, আমাকে হয়তো আমার দাদা 2 লাখ টাকার একটা বাইক গিফট করলো, তো সেক্ষেত্রে কিন্তু আমার ওই 2 লাখের ওপর কোনো অ্যামাউন্ট সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে না। সেই রকমই ফ্যামিলির যে কোনো কারোর ভেতর গিফটের আদান প্রদান হলে তার উপর গিফট ট্যাক্স লাগে না। বিয়েতে যে সমস্ত গিফট পাওয়া যায় তার উপরেও গিফট ট্যাক্স লাগু হয় না। এই যে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কারণে লোকাল অথরিটি বা চ্যারিটেবল ট্রাস্ট থেকে কিছু অর্থ পায়, ইকোনমিক্স এর ভাষায় এই অর্থটা গিফট হিসাবে কাউন্ট হয়, তবে এই অ্যামাউন্টের উপর কোনো গিফট ট্যাক্স দিতে হয় না। ব্যাপারটা কেমন? ধরলাম কোনো একজন ব্যক্তি, তার বাড়িতে হয়তো কেউ অসুস্থ, সেই অসুস্থতা কাটানোর জন্য কোনো একটা চ্যারিটেবল ট্রাস্ট থেকে হয়তো 4 লাখ টাকা দেওয়া হয়েছে, ইকোনমিক্স এর ভাষায় এই 4 লাখ টাকাকে গিফট হিসেবে ধরা হবে, কিন্তু এই 4 লাখ টাকার ওপর কোনো অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে না। তো এক কথায় লোকাল অথরিটি বা কোনো চ্যারিটেবল ট্রাস্ট থেকে ক্যাশ হিসেবে যে অর্থ পাওয়া যায় সেই টাকার ওপর কোনো প্রকার গিফট ট্যাক্স সরকারকে দিতে হয় না। এবার 2004 সালের আগে এই গিফট ট্যাক্স আলাদা করে দিতে হতো, কিন্তু 2004 সালের পরে গিয়ে এটাকে ইনকাম ট্যাক্সের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। ব্যাপারটা কেমন? কেউ যদি ক্যাশ হিসাবে কোনো গিফট পায়, সেই গিফট ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইল করার সময় সেখানে ইনক্লুড হয়ে যায়। গিফট হিসাবে যদি কোনো জমি বা বাড়ি পায়, তখন সেই প্রপার্টি রেজিস্ট্রেশন করার সময় গিফট ট্যাক্স হিসাবে স্ট্যাম্প ডিউটি দিতে হয়, সেটাও ওই ইনকাম ট্যাক্সের ভেতরেই ঢুকে যায়। যদি জুয়েলারি বা অন্য কোনো ভ্যালুয়েবল পিস গিফট হিসাবে পায়, সেটা ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে ইনকাম ট্যাক্সের ভেতর ফাইল করতে হয়। এই যে বিভিন্ন লটারিতে বিভিন্ন লোকে টাকা পায়, এছাড়া বিভিন্ন রিয়েলিটি শোতেও উইনার হলে কিছু একটা অ্যামাউন্ট পায়, তো লটারি হোক বা রিয়েলিটি শো হোক, 50,000 টাকার বেশি ক্যাশে যদি অ্যামাউন্ট পায়, তার থেকে 30% গিফট ট্যাক্স হিসাবে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় দিতে হয়। 1958 সালে এই গিফট ট্যাক্সের আইনটা লাগু করা হয়, তারপর 1998 খ্রিস্টাব্দে গিয়ে এই গিফট ট্যাক্সটাকে সমাপ্ত করে দেওয়া হয়েছিল, তারপর 2004 সালে গিয়ে এই গিফট ট্যাক্সটাকে ইনকাম ট্যাক্সের ভেতর ইনক্লুড করে দেওয়া হয়। তো কি হলো? এস্টেট ডিউটি হলো, ওয়েলথ ট্যাক্স হলো, ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স হলো, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স হলো, কমোডিটি ট্রানজাকশন ট্যাক্স, ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স আর গিফট ট্যাক্স। এইগুলো হলো, এই সবগুলোই ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছ থেকে কালেক্ট করে, আর এই সবগুলোই হলো ডাইরেক্ট ট্যাক্স। এবার কিছু ডাইরেক্ট ট্যাক্স আছে যেটা স্টেট গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নেয়, যেমন ট্যাক্স অন এগ্রিকালচার ল্যান্ড, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, রোড ট্যাক্স। এইগুলো নিয়ে আমরা এর পরের ক্লাসে গিয়ে বুঝিয়ে দেবো।